বা হিপনোসিস। এই শব্দটার সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত আছেন এবং আমার ধারণা জেফ্রি ভাই আপনি খুব ভালো করে জানেন যে হিপনোটাইজ বা হিপনোসিস কতটা ভয়াবহ। প্রচলিত অর্থে হিপনোসিস শব্দের অর্থ হলো সম্মোহন করা। যে কোনো এক ব্যক্তির চরম প্রস্তাবনা, তীব্র ইমোশন ও কল্পনার শক্তি দ্বারা অন্য একজন মানুষের মনকে অথবা ব্রেনকে প্রভাবিত করা এবং নিজের মতো করে সেই সম্মোহিত ব্যক্তিকে পরিচালনা করাকে হিপনোসিস বলা হয়। প্রাচীন কাল থেকে সম্মোহন বিদ্যা প্রচলিত রয়েছে এই মানব সমাজে। সেকালে এই বিদ্যাকে জাদুবিদ্যা বা অলৌকিক ক্ষমতা বলেও মানুষ বিশ্বাস করত। আর যদি সত্যি কথা বলি, এটা এখনো মনে করা হয় কিছু ক্ষেত্রে। অষ্টাদশ শতকে সম্মোহন বিদ্যার নামকরণ করা হয় মেসমারিজম। অস্ট্রিয়ার ভিয়েনা শহরের ডাক্তার ফ্রান্স অ্যান্টনো মেসমারার সম্মোহন বিদ্যার চর্চা শুরু করেন। ফলে এর ব্যাপক প্রচার শুরু হয়ে যায় ঠিক তখন থেকেই এবং সেই ডাক্তার বাবুর নাম অনুসারে সবাই একে মেসমারিজম বলে থাকে। 1840 সালে স্কটল্যান্ডের এক ডাক্তার জেমস ব্রড নতুন নাম করেন হিপনোটাইজ। এটি এক ধরনের চরম প্রস্তাবনা, শিথিলতা এবং তীব্রতার কল্পনার শক্তি দ্বারা একটি অস্বাভাবিক স্বপ্নায়ন বহনগ্রস্তের অবস্থার বৈশিষ্ট্য বর্ণনা করে, যা অনেকটাই ঘুমের মতো হলেও আসলে কিন্তু ঘুম নয়। মানে ধরুন আধো ঘুম আধো জাগরণ। এটা যেন এক প্রকার স্বপ্নের জগতের মতো, কিন্তু তা বাস্তবে ঘটে চলে, যা আপনি জেগে ওঠার পর জানতে পারেন না। কিন্তু আপনি জেনে অবাক হবেন, এখন পর্যন্ত কোনো সায়েন্টিস্ট এই হিপনোটাইজড বা সম্মোহিত কিভাবে ঘটে বা কিভাবে সম্মোহন করা হয় তা জেনে গেল আসলে কি ঘটে পূর্ণাঙ্গ ব্যাখ্যা কেউই কোনোদিন দিতে পারেনি। জেফ ভাই, এতক্ষণ আপনাকে ধারণা দেওয়ার চেষ্টা করলাম একজন হিপনোটাইজ কিভাবে করে বা হিপনোসিজম কি জিনিস, আর এই ধারণা বৈজ্ঞানিকভাবে দেওয়ার চেষ্টা করেছি। আর এই পুরো বিষয়টা মূলত একটা মানুষ অন্য একটা মানুষকে হিপনোসিজম করা বা হিপনোটাইজ করার বিষয় আলোকপাত করলাম। কিন্তু জেফ ভাই, ধরুন আপনাকে যদি বলি আপনাকে এমন একজন হিপনোটাইজ করলো যাকে আপনি দেখতেই পাচ্ছেন না, তার একটা অস্পষ্ট আবছা অপর শুধু আপনি ওর ভাব করতে পারছেন, তবে কেমন হবে? মানে সোজা বাংলা কথায় ধরুন কোনো এক অশরীরী আপনাকে হিপনোটাইজ করলো, ধীরে ধীরে আপনার ভেতরে সে প্রবেশ করলো, আপনার অগোচরে, আর আপনার শরীর, মন, দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করা শুরু করে দিল। কেমন হবে তখন? আর আপনি তা বুঝেও কিছু করতে পারছেন না, কারণ আপনি যখন কোনো পদক্ষেপ নিতে যাচ্ছেন ঠিক তখনই আপনাকে সেই অশরীরী সেই প্রেত আপনাকে সব কিছু যেন ফুলিয়ে দিচ্ছে আর আপনার ব্রেনের ভেতরে নতুন এক স্মৃতি তৈরি করে দিচ্ছে, যা আপনার স্মৃতিতে কোনো দিনই ছিল না। তবে কেমন হবে জেফ্রি ভাই? আমি জানি উপরের লেখাগুলো পড়ে আপনার ধারণা হচ্ছে অনিমেষ চ্যাটার্জি বদ্ধ উন্মাদ হয়ে গেল নাকি, আর কিসব যা তা উল্টো পাল্টা কথা বলছে, আপনার মাথাটা নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে, তাই না জেফ্রি ভাই? তবে একটা ঘটনা বলে, যে ঘটনা শুনে আপনিও হতভম্ব হয়ে বিশ্বাস করবেন এই বিশ্ব ব্রহ্মাণ্ডে অসম্ভব বলে কিছুই নেই। ঘটনায় চলে যাব, তবে যাওয়ার আগে বলতে চাই জেফ্রি ভাই, আজকে অনেক দিন পর ফিরে এলাম আবারও আপনার হাত ধরে এই ভৌতিক কথার মঞ্চে। কি এক নেশার জগতে ঢুকিয়ে ফেলেছেন আপনি আমাকে। আপনাকে যতই শুনি ততই যেন নিজের অজান্তে নিজের চোখ ছলছল করে ওঠে। খুব ইচ্ছে হয় আপনাকে একবার বুকে জড়িয়ে ধরতে আর বলতে ইচ্ছে হয় আপনি তো ধীরে ধীরে নিজের অজান্তেই ভৌতিক কথা নামক এক অসাধারণ জগতের জন্ম দিয়েছেন, যে জগতে আছে ভয়ঙ্কর সব সুন্দর ঘটনা, যে জগতে আছে মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ, যে জগতে একজন
মানুষ তার সর্বোচ্চ সম্মান পেতে পারে, যে জগতে নেই কোনো অহংকার, সেই জগতে শুধুমাত্র আনন্দ আছে। আর এই অসাধারণ জগতের নির্মাতা তো আপনি। আপনি ছাড়া আমি অনিমেষ তো কিছুই ছিলাম না। আপনি আমাকে আপনার মাথায় তুলে নিয়েছেন আর বিশ্ববাসীর কাছে এক ভালোবাসার মানুষ রূপে আত্মপ্রকাশ করিয়েছেন ভাই। আপনাকে নিয়ে যতই বলবো ততই কম বলা হয়ে যাবে প্রিয় ভাই। আপনার প্রতি অনেক বেশি ভালোবাসা আর নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ মমতা রেখে আজকের এই ঘটনাটা শুরু করছি। ঘটনা আজ থেকে প্রায় 4 বছর আগের ঘটনার দিনকাল খুব একটা মনে নেই আমার। ওই দিন আমি ভার্সিটির খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস নিচ্ছিলাম আর লক্ষ্য করছিলাম একটা বিষয়, আর তা হলো আমি ক্লাস নিচ্ছি আর প্রত্যেকটা ছাত্র ছাত্রী ঠিকই আমার সাথে কথা বলছে এবং ঠিকঠাক মতো রেসপন্স করছে এবং আমার সাথে ঠিকঠাক মতোই যোগাযোগ স্থাপন করছে। কিন্তু একজন ছাত্রকে দেখলাম ভিন্ন। সে অদ্ভুতভাবে জানালার পাশে তাকিয়ে তাকিয়ে কার সাথে যেন কথা বলছে। মনে হচ্ছে কেউ জানালা দিয়ে তাকে দেখছে আর তাকে বারবার হাসাচ্ছে। হুট করে আবার লক্ষ্য করলাম ছেলেটার মুখ লাল হয়ে গেল এবং ভয়ে আতঙ্কিত হয়ে গেল। একটু পর আবার লক্ষ্য করলাম সে খিলখিল করে হাসা শুরু করলো। আমি ছেলেটাকে খুব বেশি ভালো করে চিনি। ছেলেটার নাম দেবাশিস। এই ব্যাচের খুব ভদ্র, নম্র এবং আমার খুব পছন্দের একজন ছাত্র। আমি দেবাশিসকে একবার উচ্চ স্বরে ডাকলাম, কিন্তু দেবাশিস আমার কথার কোনো রেসপন্স করলো না। মনে হলো সে আমাকে চিনতেই পারছে না এবং আমাকে যেন শুনতেও পাচ্ছে না। আমি আবারও তাকে ডাকলাম, কিন্তু এবারও কোনো রকম রেসপন্স করলো না সে। এরপর আমি অনেকটাই বাধ্য হয়ে প্রত্যেকটা ছাত্রকে হাতের ইশারায় চুপ করে থাকতে বলে তার কাছে ধীরে ধীরে হাঁটা শুরু করলাম। আর ঠিক তখনই এমন একটা ঘটনা ঘটলো যা আমার কাছে এখন এক ভয়ঙ্কর রহস্য হয়ে থেকে গেছে। আমি স্পষ্ট অনুভব করলাম আমার পা কেউ নিচ থেকে ধরে রেখেছে, আমাকে আটকে রাখার চেষ্টা করছে। কিন্তু আমি নিচে তাকিয়ে লক্ষ্য করলাম কিছুই নেই ফ্লোরে, একদম ফাঁকা। এরপর আমি যখনই একটা পা এগিয়ে যাব তখন ভয়াবহ লাগছিল পুরো পরিবেশটা। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমি শরীর ধীরে ধীরে যেন চড়া শুরু করেছে। মানে সহজভাবে বললে আমি যেন অনেকটা স্লো মোশনে হাঁটতে শুরু করলাম। আমি আমার হাতের দিকে তাকালাম, কেমন যেন সবকিছু স্লো মোশন হয়ে গেল এবং উপরের দিকে তাকিয়ে দেখলাম যে ফ্যানটা এতক্ষণ ফুল স্পিডে চলছিল সেই ফ্যানটাই এখন খুব ধীরে ধীরে ঘুরছে। আমি যেন মুহূর্তে কিছু বুঝে উঠতে পারছিলাম না। কেমন যেন একটা ভয় ভয় লাগছিল আমার যে আমি কোনো রকম ঘরের মধ্যে চলে গেছি নাকি। আবার কেমন যেন লাগছিল আমার, মনে হচ্ছিল মাথাটা যেন চক্কর দিয়ে উঠছে আর শরীরটা যেন ভারী হয়ে এসেছে। আমি আর নড়তে চড়তে পারছি না, মনে হচ্ছে সবকিছু যেন স্লো মোশন হয়ে যাচ্ছে। আমি অনেক কষ্টের সামনের দিকে তাকালাম আর ঠিক তখনই দেবাশিস জানালা থেকে তার মুখটা সরিয়ে আমার দিকে এক রহস্যময় দৃষ্টিতে তাকালো। আর ঠিক তখনই এমন এক ঘটনা ঘটে গেল যার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। শুধু আমি কেন, কখনোই কেউ প্রস্তুত থাকবে না। আমি দেখলাম দেবাশিস আমার দিকে যেন থাপ করে তাকালো। মানে তাকানোটা এত দ্রুত ছিল যেন চোখের পলকে আমার দিকে তাকালো আর চোখটা বড় বড় হয়ে গেল এবং খুব ভারী কণ্ঠে আমাকে বলে উঠল, অনিমেষ, আমাকে চিনতে পারছিস? আমি হলাম ওই সত্তা যার কোনো বিনাশ নেই। আমি বলেছিলাম আমি আবারও ফিরে আসবো অনিমেষ। আজ আবারও ফিরে এসেছি। আজ থেকে তোর জীবনের ভয়ঙ্কর অধ্যায় শুরু হতে যাচ্ছে অনিমেষ। এখন থেকে এমন এক জগতে প্রবেশ করতে চলেছিস তুই যে জগতের শুরু আছে কিন্তু নেই কোনো শেষ। তুই অসীম ভয়ের যাত্রা শুরু করেছিস।
এতটুকু বলে হঠাৎ করে লক্ষ্য করলাম দেবাশিসের চেহারাটা বিকৃত হওয়া শুরু করলো। খুব দ্রুতই দেবাশিসের মুখটা যেন বিশাল আকৃতির হয়ে গেল। সাথে সাথে লক্ষ্য করলাম চোখের সাদা অংশটা নিমেষেই কুচকুচে কালো রঙের হয়ে গেল, আর সেই কুচকুচে কালো অংশ থেকে কালো কালো আলকাত্রার মতো কিছু একটা ঘন তরল বেরিয়ে আসা শুরু করলো, আর তার নাক মুখ দিয়ে কালো কালো তরল বেরিয়ে আসা শুরু করলো। মুহূর্তেই দেবাশিসের চেহারাটা যেন একটা ক্যাকশিয়ানের চেহারায় রূপান্তরিত হয়ে উঠলো। আমি এমন দৃশ্য দেখে যেন মুহূর্তে থর থর করে কেঁপে উঠছিলাম, ভয় আমার শরীরে ঘেমে উঠলো। হঠাৎ করে আমি লক্ষ্য করলাম আমার সামনের ওই দেবাশিস পুরোপুরি এক বিভৎস ক্রিয়েচারে রূপান্তরিত হলো। এটা আর কোনো মানুষ নয়, এটা তো একটা পিশাচ, এটা তো এক অদ্ভুত ক্রিয়েচার। আর ধীরে ধীরে আমার দিকে এগিয়ে আসা শুরু করলো। কিন্তু আমি জানি এগুলো কোনো কিছু সম্ভব নয়, এটা সম্পূর্ণ আমার চোখের ভুল, এটা হতেই পারে না, এসব পুরোপুরি মায়া, ভ্রান্তি, কুহক, এটা হতে পারে না। আমি জানি আমাকে ভয় দেখাবার অনেক চেষ্টা করছে, আমাকে গুমরাহ করার সর্বোচ্চ চেষ্টা করছে এই প্রেতটা। আর আমি দেরি না করে আমার চোখটা বন্ধ করে দিলাম আর মন্ত্র পাঠ করা শুরু করলাম, এবং সামনের মন্ত্র পড়ে ফু দিলাম। আর এরপর সামনে তাকিয়ে দেখলাম দেবাশিস তার বেঞ্চে বসে আছে, ঠিক আগের মতো করে জানালার দিকে তাকিয়ে একবার হাসছে, আবার আতঙ্কিত হয়ে যাচ্ছে। এবার দেবাশিস আবারও আমার দিকে তাকালো, আর অর্ধেক স্বাভাবিক এবং অর্ধেক খুব বিভৎস এক কণ্ঠে বলে উঠল, স্যার স্বাগতম বয় জগতে। ডানে বামে তাকে দেখুন না। এতটুকু বলে দেবাশিস খিলখিল করে বিভৎস এক হাসি দিল। আমি ডানে বামে তাকিয়ে আমার বুকের হার্টবিটটা যেন 10 গুণ বেড়ে গেল। আমার নিঃশ্বাস প্রশ্বাস যেন ভারী হয়ে উঠছিল। আমি দেখলাম আমার ডানে বামে যতগুলো ছাত্র ছিল সবার চেহারা মুহূর্তে বদলে যেতে লাগলো। ক্লাসে 50 জন ছাত্র ছিল, মুহূর্তে সবার চেহারা বদলে যেতে শুরু করলো, এবং অদ্ভুতভাবে লক্ষ্য করলাম প্রত্যেকের চেহারা আমার চেহারায় রূপান্তরিত হলো, যেন পুরো ক্লাস ভর্তি অনিমেষ আর অনিমেষে ভরে গেছে। আর এক একটা অনিমেষ আমার দিকে তাকিয়ে অট্টহাসি হাসা শুরু করেছে। মনে হলো তারা আমাকে দেখে মজা করছে, খুব আনন্দ পাচ্ছে আমার এমন ভয়াবহ অবস্থা দেখে। হঠাৎ করে লক্ষ্য করলাম প্রত্যেকটা অনিমেষের মুখ যেন লম্বা হওয়া শুরু করলো, আর একদম সামনের বেঞ্চে বসে থাকা একজন অনিমেষ আমার দিকে এগিয়ে আসতে শুরু করলো। আমি যেন থর থর করে কাঁপছিলাম। আমি বুঝতে পারছিলাম আমি ভয়াবহ কিছু সামনাসামনি হতে চলেছি। সে অনিমেষ আমার সামনে এসে খুব টেনে টেনে কথা বলা শুরু করলো। সে বলল, তোর ভেতরে অনিমেষ, তোর রক্তে রক্তে মিশে আছি আমরা। বলেছিলাম না অনিমেষ, আমি ফিরে আসবো, আবারও ফিরে আসবো। আবার চোখের দিকে তাকাও অনিমেষ, আমার চোখের দিকে তাকাও। আমি তার চোখের দিকে তাকালাম আর স্পষ্ট অনুভব করলাম সামনে দাঁড়িয়ে থাকা অনিমেষের চোখের মনটা নিমিষেই কুচকুচে কালো রঙের হয়ে গেল, এবং ধীরে ধীরে আমাকে সেই রহস্যময় কালো জগতে যেন ধীরে ধীরে প্রবেশ করানো শুরু করলো। হঠাৎ করেই চারিদিকটা শো শো একটা শব্দ শুরু হলো। কেমন যেন শব্দটা এক বিভীষিকাময় শব্দ। মনে হলো আমার কানে পর্দা ফেটে যাবে। একদম পর্দা ভেদ করে একটা শব্দ হলো, আমার ভেতরে প্রবেশ করছে সে শব্দটা, আর টন টন করে মাথা ব্যথা করছে। আর একই সাথে উদ্ভট এক ফিসফিস শব্দ শুনলাম। সেই বিভৎস ফিসফিস আওয়াজটা যেন চারিদিকটা ভারী করে তুলেছে।
এক বিভীষিকাময় পরিস্থিতি, যা আমি লিখায় বর্ণনা করতে পারবো না। মনে হলো কিছুটা আমার মস্তিষ্ক ভেদ করে ভেতরে প্রবেশ করেছে আর আমাকে খুব যন্ত্রণা দিচ্ছে। এত যন্ত্রণা আমি যেন নিতে পারছিলাম না। আমি খুব স্পষ্ট করে বুঝতে পারছিলাম আমার সামনে দাঁড়িয়ে থাকা ওই অনিমেষ কুচকুচে সে চোখের ভেতরে রয়েছে আরো একটা জগৎ, আরো একটা মহাজগৎ, এক বিশাল মহাশূন্য আর অসংখ্য পৃথিবী। আমি ধীরে ধীরে সে চোখের রহস্যের ভেতরে প্রবেশ করছিলাম। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার হাত পা ধীরে ধীরে অসাড় হয়ে আসছে, আর অনিমেষ যেন আমাকে ধীরে ধীরে সম্মোহন করে তুলছে। আমাকে যেন চুম্বকের মতো টেনে টেনে এক রহস্যময় জগতে প্রবেশ করিয়ে নিচ্ছে। ধীরে ধীরে সবকিছুই যেন অন্ধকার হওয়া শুরু করলো। কি যেন এক বিভীষিকাময় অন্ধকার, কি এক যন্ত্রণা দেওয়া অন্ধকার, যে অন্ধকারের শুরু আছে কিন্তু নেই কোনো শেষ। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমার শরীর যেন, আমার রুহ কেউ যেন জোর করে টেনে হিচড়ে বের করে নিয়ে যাচ্ছে। আমার রুহ খুব যন্ত্রণা পাচ্ছে, আমি স্পষ্ট অনুভব করছিলাম। হঠাৎ করে সেই যন্ত্রণাটা ধীরে ধীরে হাওয়ায় মিলে গেল। কেমন যেন সবকিছু হালকা হওয়া শুরু করলো। আমি স্পষ্ট বুঝতে পারলাম আমাকে কেউ হাওয়ায় ভাসিয়ে নিয়ে যাচ্ছে এক কুচকুচে দুনিয়ায় অসীম যাত্রা করাতে। ধীরে ধীরে সারা শরীরের হাত পা, আমার মুখমণ্ডল সবকিছুই যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছে। আমি যেন আর কিছুই অনুভব করতে পারছিলাম না। আমি যেন ধীরে ধীরে একটা চেতনায় রূপান্তরিত হলাম। আমি বুঝতে পারছিলাম যে এটা আমার শরীর নয়, আমি আমার শরীর থেকে বেরিয়ে এসেছি। অবশ্যই বের করে আনা হয়েছে। শুধু একটা ফিসফিস আওয়াজ শোনা যাচ্ছিল। পুরো অন্ধকার দুনিয়া জুড়ে যেন ভয়াবহতা বিরাজ করছিল, এক বিভৎস অন্ধকার আমার চেতনা আরো ভয়াবহ করে তুলছিল। আর পৃথিবীতে সবচেয়ে রহস্যময় বিষয়গুলোর মধ্যে চেতনা একদম অন্যতম। এই চেতনা আসলে কি, সেই ব্যাপারে কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা কেউ কোনোদিন দিতে পারেনি। কেউ বলতেই পারেনি এই চেতনার অস্তিত্ব কোথা থেকে শুরু হয় আর কোথায় গিয়ে শেষ হয়। বৈজ্ঞানিকরা এটা বিশ্বাস করেন মানুষের মৃত্যুর পরেও চেতনা চির অমর, চেতনা আজীবন থেকে যায় এই পৃথিবীর আশেপাশে। আর আমি ঠিক তখন অনুভব করছিলাম আমার তো মৃত্যু ঘটেছে। আমার মৃত্যুর পর আমার চেতনা আবার উজ্জীবিত হয়েছে, আর মৃত্যুর ভয়াবহ বিভীষিকার যন্ত্রণা যেন আমি অনুভব করতে পারছিলাম। আর ঠিক তখনই আমি অনুভব করলাম একটা স্পর্শ, আর সাথে সাথে কুচকুচে সে ভয়াবহ অন্ধকার যেন নিমিষে এক মুহূর্তে যেন মিলিয়ে গেল। আমার হুঁশ ফিরে এলো। আমি দেখলাম আমি ঠিক আগের মতোই দাঁড়িয়ে আছি। আমার আশেপাশে সব ছাত্ররা যেন বিড়বিড় করে নিজেদের মধ্যে আমাকে নিয়ে অনেক কথা বলছে, আর আমার দিকে সন্দেহজনক দৃষ্টিতে তাকাচ্ছে। আর সামনে তাকিয়ে দেখলাম সামনে সে দেবাশিস আগের মতো করে জানালার দিকে তাকে কি যেন দেখছে বারবার, আর আগের মতো করে হাসছে, আবার অদ্ভুতভাবে আতঙ্কিত হয়ে যাচ্ছে। আমি এবার একটু এগিয়ে গেলাম, এরপর জানালার দিকে নজর দিলাম। লক্ষ্য করলাম জানালায় কেউ নেই। ঠিক এমন সময় আমার ডান ঘাড়ের স্পর্শটা অনুভব করেছিলাম। সেই ডান ঘাড়ের দিকে তাকিয়ে এমন একটা দৃশ্য দেখলাম যা দেখে আমি ভয়ে আঁতকে উঠেছিলাম। বিশ্বাস করেন, আমি এক সেকেন্ডের জন্য মনে করেছিলাম আমি বোধহয় পাগল হয়ে যাচ্ছি, এটা কি হচ্ছে আমার সাথে। আমি ডানে তাকিয়ে দেখলাম দেবাশিস আমার পাশে দাঁড়িয়ে আছে, আমার কাঁধে হাত রেখে আমাকে হুঁশ ফিরিয়েছে। আমি দেবাশিসকে দেখে ভূত দেখার মতো করে যেন লাফিয়ে পাশে সরে গেলাম, আর আমার ডান হাতটা দিয়ে বাচ্চাদের মতো নিজের চোখটা চেপে চিৎকার করে বললাম, তুমি তুমি সত্যি নাও, তুমি আমার কল্পনা, তুমি আমার কল্পনা, তুমি আমার মনের কল্পনা ছাড়া কিছু না, তুমি চলে যাও, প্লিজ চলে যাও। দেবাশিস শহর সবাই যেন হতভম্ব হয়ে আমার দিকে তাকালো আর বলল, স্যার আপনি কি হয়েছে, আপনি এমন করছেন কেন? আমি তখন বললাম, তুমি তুমি দেবাশিস নাও, তুমি তুমি প্রেতটা, তাই না? আমাকে ভয় দেখানোর চেষ্টা করছো, তুমি প্রেতটা। দেবাশিস তখন বলল, স্যার আপনি কি বলছেন এসব?
আমি দেবাশিস, আপনার স্টুডেন্ট, সবচেয়ে প্রিয় স্টুডেন্ট। কি হচ্ছে আপনার? আপনার কি শরীর খারাপ? স্যার আপনার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে কেন? কি হয়েছে স্যার? আপনি কি অসুস্থ? আমি আমার চোখটা খুললাম আর দেখলাম সামনে দেবাশিস দাঁড়িয়ে এক হতভম্ব দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমি ভয়ে ভয়ে আমার নাকে হাত দিলাম আর লক্ষ্য করলাম আমার নাক দিয়ে আসলেই রক্ত গড়িয়ে পড়ে পড়ছে। আমার ঠিক সেই মুহূর্তে কেমন যেন ভয় লাগা শুরু হলো। আমি ভয় ভয়ে বললাম, তুমি যদি দেবাশিস হয়ে থাকো তাহলে ওটাকে। এই বলে আমি জানালার দিকে ইশারা করে তাকালাম। দেখলাম শেষের বেঞ্চে কেউ নেই, একদম ফাঁকা একটা বেঞ্চ। আমার ইশারার সাথে সাথে ক্লাসের সমস্ত স্টুডেন্ট পেছনের ওই সিটটার দিকে তাকালো, কিন্তু সবাই আমার দিকে তাকিয়ে বলে উঠলো, কই স্যার, পেছনে তো কেউ নেই। আমি এইবার এক প্রকার ভয় এবং একই সাথে খুব অদ্ভুত অনুভব করা শুরু করলাম। আমার কাছে মনে হচ্ছিল, তাহলে এতক্ষণ আমি কি দেখলাম? পুরোটাই কি আমার মনের মায়া, ভ্রান্তি? মেনে নিলাম মায়া ভ্রান্তি, বা আমাকে প্রেতগুলো ভুলভাল দেখিয়ে আমাকে কাবু করতে চাইছে, তাই বলে বারবার একই ঘটনা ঘটলো। সমস্যা কি? একসাথে তিনবার ভুল কিভাবে আমি দেখলাম বুঝতে পারছিলাম না। কেমন যেন অস্বস্তি লাগছিল আর বারবার ঘেমে উঠছিলাম। আর এতগুলো ছাত্রর সামনে এমন একটা ব্যাপার ঘটে যাওয়ার কারণে আমার কেমন যেন অস্বস্তি আর লজ্জাও লাগছিল। দেবাশিস আবারও বলল, স্যার আমার মনে হয় আপনার রেস্ট দরকার। স্যার আপনি ডক্টরের কাছে যান প্লিজ। আর আপনার নাক দিয়ে কেন রক্ত বেরোচ্ছে স্যার? আমার কাছে ব্যাপারটা ভালো লাগছে না স্যার। আপনি বললে আমি আপনাকে বাসা পর্যন্ত নামিয়ে দেবো স্যার। আমি তখন বললাম, হ্যাঁ সেটাই মনে হচ্ছে, শরীরটা ভালো ঠেকছে না আজকাল। আমি নিজেও বুঝলাম না কি হচ্ছে, নাক দিয়েই বা কেন রক্ত পড়ছে। মাথাটা খুব ব্যথা করছে বুঝলেন। আচ্ছা চিন্তা করো না আমাকে নিয়ে, আমি সুস্থ হয়ে যাবো, সমস্যা নেই। আমি আর দেরি না করে আমার টেবিল থেকে আমার বইগুলো নিয়ে সবাইকে উদ্দেশ্য করে বলে দিলাম, আমি এক্সট্রিমলি সরি, হঠাৎ করে আমার শরীরটা খুব খারাপ করাতে আজকে ক্লাসটা এখানে সমাপ্তি ঘোষণা করছি, আমাকে ক্ষমা করবেন সবাই। এরপর আমি আর দেরি না করে দ্রুত চলে গেলাম আমাদের টিচার রুমে গিয়ে আমার লাঞ্চ করতে করতে একটা কল এলো হেড স্যারের রুম থেকে। আমি দেরি না করে দ্রুত খাওয়া দাওয়া শেষ করে চলে গেলাম স্যারের রুমে। স্যার আমাকে দেখে বললেন, অনিমেষ চ্যাটার্জি বসুন 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 বসুন। আমি স্যারের রুমে গিয়ে বসে পড়লাম। স্যার বলল, কি খবর বলুন তো মশাই? শুনলাম আজকে নাকি ক্লাসে কি ভুল ভাল দেখছেন আর চিৎকারে চেঁচামেচি করছেন, কি হয়েছে বলুন তো? হ্যাঁ, আর একদিন সে জানালা দিকে তাকিয়েছিলেন, সবাই বলা বলি করছে আপনাকে জাগিয়ে তোলার অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনি এক মূর্তির মতো এক জায়গায় দাঁড়িয়েছিলেন। কি হয়েছে বলুন তো? হ্যাঁ এটা খুলে বলুন। আর আপনার শরীরটাই খারাপ নাকি? শুনলাম নাক দিয়ে বলে আপনার রক্ত পড়ছে, ইদানিং কি হয়েছে বলুন তো? দেবাশিস আমাকে সবকিছু জানালো। আমি তখন বললাম, স্যার আমি নিজেও জানি না কি হচ্ছে, শরীরটাই ইদানিং ভালো যাচ্ছে না, কি থেকে কি হয়ে যাচ্ছে কিছু বুঝতে পারছি না। স্যার তখন বললেন, আসলে মাঝে মাঝে নিজের যত্ন নিতে হয় মশাই, নাক দিয়ে রক্ত পড়ছে, আমার মনে হয় আপনার হাই প্রেশার ধরেছে বুঝলেন, আপনি ডক্টর দেখান যত তাড়াতাড়ি পারেন। আর একটা কথা দাদা, এইসব ঝামেলা দেখছেন না, এগুলো সামনে আরো বাড়তে পারে, বিয়েটা করে নিন দাদা। আপনার জন্য বলছি, আপনার সব সমস্যা ওই বিয়েতে বুঝলেন। দেখুন তো এত বয়স হয়ে গেছে আপনার, তবুও আপনার বিয়েটা করলেন না, এভাবে কি চিরকুমার থেকে যাবেন নাকি? কি যে করেন না অনিমেষ দা। এতটুকু বলেই স্যার আমাকে নিয়ে রীতিমতো তামাশা করা শুরু করলো, হো হো করে পেট ফাটিয়ে হাসা শুরু করলো। আমি বললাম, স্যার আমার 3 দিনের ছুটি দরকার, একটু রেস্ট নেই, দেখি কি অবস্থা হয়। স্যার হাসি থামিয়ে বললেন, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, আপনি আমাদের ভার্সিটির লেকচার হিসেবে আছেন, গত 30 বছরের কাছাকাছি হয়ে গেছে, আপনি আপনি আমাদের সবচেয়ে সিনিয়র মানুষ, আপনি ছুটি চাইবেন আমি দেবো না, এটা হতেই পারে না, এটা হতে পারেই না, আমি মানি না। তাই না, আপনি 3 দিন না 5 দিন ছুটে নেন, যান, আরো 2 দিন বাড়িয়ে দিলাম। আমি তখন বললাম, ধন্যবাদ স্যার। এই বলে আমি উঠে পড়লাম, আর ঠিক তখনই চিৎকারি মেরে স্যার আবারও বলে উঠলেন, অনিমেষ মশাই আমার কথাটা কিন্তু ভেবে দেখবেন, হ্যাঁ এটা বলে কিন্তু মন্দ হতো না, আপনি বললে আপনার ভাবি আপনার জন্য পাত্রী দেখবেন বুঝলেন। আমি অনেকটা দীর্ঘ শ্বাস নিয়ে দরজাটা খুলে বেরিয়ে পড়লাম। এই লোকটাকে নিয়ে আর পারলাম না, সারা জীবন শুধু আমার বিয়ের পেছনে লেগে থাকলো। যাই হোক, আমি আর দেরি না করে দ্রুত ভার্সিটি থেকে বেরিয়ে একটা হলুদ ট্যাক্সি করে আমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়া শুরু করলাম।
ট্যাক্সিতে উঠে আমার কেমন যেন একটা ঝিমুনির মতো হলো। এরপর অনেকটা তন্দ্রাচ্ছন্ন হয়ে পড়লাম। এরপর কতক্ষণ পেরিয়েছি আমি নিজেও জানি না। হঠাৎ করে রাস্তায় সিগন্যাল পড়লো আর গাড়িটা হুট করে ব্রেক করে থেমে গেল। আমি ঠিক তখনই আমার হুঁশটা ফিরে পেলাম। আমি ডানে বামে তাকালাম আর ঠিক তখনই এমন একটা ধাক্কা খেলাম যে কল্পনা করতে পারিনি। আমি দেখলাম ট্রাফিক সিগন্যালে ট্রাফিক পুলিশের চেহারাটা ধীরে ধীরে পরিবর্তন হয়েছে, আর সেটা দেবাশিস হয়েছে। এবং দেবাশিসের চেহারাটা যেন স্পষ্ট ভেসে উঠল, আর আমার দিকে তাকিয়ে ভীষণ মুচকে একটা হাসি দিল আর বলল, রে অনিমেষ, আমার চোখের দিকে তাকাও। আমি এই দৃশ্যটা দেখে প্রচন্ড ভয় আঁতকে উঠলাম আর চিৎকার করে বললাম, তুমি যে হও না কেন চলে যাও, আমার সামনে থেকে চলে যাও। আমি জানি তোমার কোনো অস্তিত্ব নেই, তুমি আমার উর্বর কল্পনা, তুমি একটা প্রেত আর কিচ্ছু নয়। তুমি আমার চেনা একটা প্রেত, আমাকে ভয় দেখাবার অনেক চেষ্টা করছো, কোনো লাভ নেই, কোনো লাভ নেই। এই বলে আমি আমার জানা সমস্ত মন্ত্র পড়ে ফু দিলাম, যে মন্ত্র আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছিলেন। তিনি বলেছিলেন আমার জীবনে এমন একটা সময় আসবে যখন কোনো মন্ত্র আর কাজ করা শুরু করবে না এবং সব প্রেত আমাকে নাকি ধীরে ধীরে গ্রাস করা শুরু করবে। তারা আমার ভেতরে ধীরে ধীরে প্রবেশ করা শুরু করবে। তখন এই মন্ত্রটা আমার কাজে লাগবে, তাহলে আমি নিজেকে সুরক্ষিত রাখতে পারবো। আমি মন্ত্রটা পড়ে ফু দিতেই লক্ষ্য করলাম সামনের সিগন্যালে কোনো দেবাশিস নেই। ট্রাফিক পুলিশ আমার জানালার সামনে এসে বলল, কি বসাই, কোন সমস্যা? হ্যাঁ, কি হয়েছে আপনার? চিৎকার করছেন কেন? আমি তখন বললাম, হ্যাঁ কিছু না, না না মানে বুঝতে পারিনি ঠিক, সরি। পুলিশ তখন বলল, কে বসায় জেগে জেগে স্বপ্ন দেখা না? গাড়ি স্টার্ট দাও, তোমার জন্য পুরো জ্যাম বেঁধে গেছে পিছে, তাদের স্টার্ট দাও। আমি দেখলাম ড্রাইভার এক অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়েছিল আর অনেকটা বিরক্তি ভঙ্গি নিয়ে গাড়ি স্টার্ট নিল। আমার এই প্রথম কেমন যেন খুব বেশি অসহায় লাগছিল নিজেকে। মনে হচ্ছিল আমি কি আসলে কোনো মানসিক রোগী হয়ে পড়েছি কিনা, এগুলো কি হচ্ছে আমার সাথে, নাকি আমাকে কোনো একটা প্রেত আমাকে ধোঁকা দিচ্ছে। আমার মস্তিষ্ক ধীরে ধীরে তার নিয়ন্ত্রণে নিয়ে যাচ্ছে না তো, কেমন যেন খুব বেশি অসহনীয় লাগছিল। যাই হোক, সেদিন বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। আমি বাসায় ফিরে আর কোনো রকম দেরি না করে রাতের খাবার বাহির থেকে এনে নিলাম আর রাতের বেলায় খাওয়া দাওয়া শেষ করে আমার ঘুম দিলাম। আর ঘুমটা ভাঙলো ঠিক তার পরদিন সকাল 9টার দিকে। আমার ঘুম থেকে উঠে স্পষ্ট লক্ষ্য করলাম আমার রুমের আশেপাশে কালো কালো কিছু ছায়া দাঁড়িয়েছিল এবং হাঁটাহাঁটি করছিল, এবং আমার ঘুম ভাঙা দেখে ধীরে ধীরে দেয়ালের সাথে মিশে যেতে শুরু করলো। আমার বোঝার আর বাকি রইল না আমার সাথে ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে, আমাকে সাবধানে থাকতে হবে এবং আমার উপরে কড়া নজর রাখছে কিছু বিভৎস সব প্রেত। আমি অনিমেষ এই জীবনে এই ধরনের বহু প্রেতের মোকাবেলা করেছি, কিন্তু এবার কেন যেন প্রথম থেকে ব্যাপারগুলো মিলাতে পারছি না। কেমন যেন মনে হচ্ছে এই প্রেতগুলো খুব বেশি ক্ষতিকর এবং তারা আমার ভয়ঙ্কর কোনো ক্ষতি করার লক্ষ্যেই আমার কাছে এসেছে। আমি অনেকক্ষণ ধরে চিন্তা করলাম কি হচ্ছে আমার সাথে। ক্লাস থেকে শুরু করে ট্যাক্সি পর্যন্ত যা যা ঘটলো সবকিছু আবারও চিন্তা করা শুরু করলাম, কিন্তু কিছুই মিলাতে পারছিলাম না। ঠিক তখনই আমার ভেতর থেকে আমি ফয়জুদ্দিনকে কানেক্ট করার অনেক চেষ্টা করলাম, আর অদ্ভুতভাবে নিমেষেই যেন ফয়জুদ্দিন আমার ব্রেনের ভেতর থেকে বলে উঠলো, আমি জানি অনিমেষ তুমি কি ভাবছো, আমি তোমার মস্তিষ্কে অবস্থান করছি অনিমেষ, আমি তোমার ভাবনার উপরে প্রভাব ফেলতে পারি অনিমেষ, কারণ আমি তো তুমি তো আমি। আমি তখন বললাম, ফয়জুদ্দিন কি হচ্ছে আমার সাথে, আর কেনই বা হচ্ছে, আর কিছু বুঝে উঠতে পারছি না। ফয়জুদ্দিন তখন আবার আমার মস্তিষ্কের ভেতর থেকে বলে উঠলো, অনিমেষ তুমি প্রেতকে খুব ভালো করেছেন অনিমেষ, একটু মনে করার চেষ্টা করো, তুমি সব মনে করতে পারবে। আমি তখন বললাম, কি মনে করব? ফয়জুদ্দিন আমার ভেতর থেকে আমার বলে উঠলো, মনে পড়ে সে বলেছিল আমার চোখের দিকে তাকাও। মনে পড়ে অনিমেষ সেই কথাটা? তুমি শেষ যেদিন তার চোখের দিকে তাকিয়েছিলে তুমি মায়া জানা আটকে গিয়েছিলে, মনে আছে? তুমি অতীত জগতে চলে গিয়েছিলে, তুমি কি মনে করতে পারো? একটু ভাবো। আমি চোখ বন্ধ করে ভাবতে শুরু করলাম, প্রায় 20 মিনিট ধরে ভাবলাম। শুধু এতটুকুই মনে পড়লো সে বলেছিল আমি আবারও আসবো। তোর ভয়ের অধ্যায় তো শুরু হলো আজ।
আর কিছুই মনে করতে পারলাম না। আমি বারবার চিন্তা করলাম, একটা সময় মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেল। এরপর ফয়জুদ্দিন বলে উঠল, আমি তোমার সাহায্য করছি অনিমেষ, তুমি চোখটা বন্ধ করো। আমি তোমার মস্তিষ্ককে এখন আস্তে আস্তে স্মৃতিতে রূপান্তরিত করব, তুমি এখন দেখতে পাবে সব। আমি চোখটা বন্ধ করলাম, আর সাথে সাথে কিছু দৃশ্য যেন আমার চোখে ভাসিয়ে তোলা হলো। সেটা ফয়জুদ্দিনই করলো। কাঁচা পাকা মধ্য বয়স্ক একটা লোকটাকে দেখে চিনলাম। এই লোকটার নাম গোপাল। সেই গোপাল নামের একটা লোককে আমি অনুসরণ করতে করতে একটা ঘরে প্রবেশ করছি। খুব ঘন কালো অন্ধকারচ্ছন্ন একটা ঘর, এবং টিম টিম করে একটা ডিম লাইট জ্বলছে ঘরের ভেতরে, আর পুরো ঘর ভর্তি কালো কালো অসংখ্য প্রেত যেন ঘোরাঘুরি করছে। এরপর গোপাল নামের সেই লোকটা রুমটার লাইট অন করে দিল, আর আমি এক করুণ দৃশ্য দেখতে পেলাম, যা সত্যি অনেক বেশি বেদনাদায়ক ছিল। একটা মেয়ে অর্ধ উলঙ্গ হয়ে শুয়ে আছে, কারণ তার পা একটা পচে গিয়েছে, তাই দু পায়ে কোনো কাপড় নেই, কিন্তু বাকি শরীর চাদর দিয়ে ঢাকা। এবং মেয়েটা মলিন একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম তার পা থেকে কিছু বেরিয়ে আসছে, আর সাদা সাদা ফেনা জাতীয় তরল বেরিয়ে আসছে তার পায়ের নখ দিয়ে আর মুখ দিয়ে, আর মুখমণ্ডলের আঁচড়ের দাগ আর ছোপ ছোপ দাগ। আমি তার চোখের দিকে তাকিয়ে মুখটা থক করে উঠল। আমি স্পষ্টভাবে বুঝতে পারছিলাম কিছু একটা আছে সেই চোখে। সেই চোখটা বারবার ফ্যাকাশে হয়ে যাচ্ছে, আবার মুহূর্তে স্বাভাবিক হয়ে যাচ্ছে। মানে মেয়েটা পুরোপুরি যে পজেসড সেটা এখন একদম যেন তার চোখে সুস্পষ্টভাবে ভেসে উঠেছে। আমি আমার চোখটা খুলে ফেললাম আর বললাম, আমার মনে পড়েছে এই মেয়েটা অনামিকা। হ্যাঁ, অনামিকা, আমার মনে পড়েছে। কালো জাদু, আমার সবকিছু মনে পড়েছে। আমার ভেতর থেকে ফয়জুদ্দিন আবারও বলে উঠল, এই তো অনিমেষ হচ্ছে, আমি আছি তো তোমার ভেতরে, আবার চোখটা বন্ধ করো। আমি আরো কিছু মনে করে দিচ্ছি তোমাকে সেদিনের ঘটনা। আমি চোখ বন্ধ করলাম, স্মৃতির জগতে আরো একবার হারিয়ে গেলাম। আমি স্পষ্ট দেখলাম অনামিকা নামের সেই মেয়েটা খুব রাগান্বিত হয়ে আমার দিকে তাকালো। ঠিক তখনই আমার নাকটা হঠাৎ করে ভেজা ভেজা লাগলো। আমি আমার নাকে হাত দিতে লক্ষ্য করলাম টপ টপ করে নাক দিয়ে রক্ত পড়া শুরু করলো, গল গল করে রক্ত পড়ছে। এমন অনুভব করার সাথে সাথে অনামিকা নামের সেই মেয়েটা আমার ভয়ঙ্কর এক কণ্ঠে বলে উঠল, অনিমেষ, আমার চোখের দিকে তাকাও। আমি ঠিক ওই সময় কিছু সেকেন্ডের জন্য অনামিকার চোখের দিকে তাকাই। হুট করে আমার মাথাটা চক্কর দিয়ে উঠলো, এবং এরপর আমি এক অতীত জগতে হারিয়ে গিয়েছিলাম, যেখানে গোপালও ছিল। একই সাথে দুজনেই অতীত জগতে মিলিত হয়েছিলাম। এসব দৃশ্য দেখার পর আমি যেন সময়টা ফিরে পেলাম। আমি আমার মাথাটা ঝাঁকি দিয়ে সাথে সাথে আমার পকেটে থাকা কাপড়টা দিয়ে আমার চোখ ভালো করে বেঁধে নিলাম, কারণ আমার কাছে তখন মনে হচ্ছিল আমি যদি আবারও তার চোখের দিকে তাকায় পুরোপুরিভাবে শেষ করে দিতে পারে এই বিভৎস সেই প্রেতটা। চোখ পট্টি থাকা অবস্থাতেই আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম বিছানার সামনে। আমি আমার চোখ খুলে ফেললাম। আমি হাঁপাতে হাঁপাতে বললাম, আমার সবকিছু মনে পড়েছে ফয়জুদ্দিন, আমার সবকিছু মনে পড়েছে। তোমাকে অনেক ধন্যবাদ প্রিয় বন্ধু, অনেক ধন্যবাদ। আমি তো প্রেতটাকে খুব ভালো করেছি। এটা হলো সেই প্রেত। আমি কালো জাদু কাটানোর সময় আমাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল এই প্রেতটা যে সে আবার ফিরে আসবে। যখন সে ফিরে আসবে তখন আমার রক্তে রক্তে মিশে যাবে। সব মনে পড়েছে। প্রদীপ কুমার দাসের মেয়ে, তাকে চিকিৎসা করতে গিয়েছিলাম এবং এক ভয়াবহ প্রেত আমাকে আটকে দিয়েছিল। হে ভগবান, কি অবস্থা, এটা কিভাবে সম্ভব? সে আবার ফিরে এসেছে। ফয়জুদ্দিন তখন বলল, একদম ঠিক ধরেছ অনিমেষ, সে ফিরে এসেছে। ফয়জুদ্দিন বলল, সে শুধু ফিরেই আসেনি অনিমেষ, সে এক ভয়াবহ রূপ নিয়ে ফিরে এসেছে। তোমাকে এখন খুব সতর্কতার সাথে কাজ করতে হবে, তা না হলে অনেক বড় বিপদ হতে পারে তোমার।
আমি কিছু বলতে যাবো এমন সময় বাড়ির গেটে একটা আওয়াজ এলো। মনে হলো কেউ যেন খুব জোরে জোরে বাড়ির গেটে যেন ধাক্কা দিচ্ছে। আমি আর দেরি না করে দ্রুত আমার চোখের চশমাটা বের করে চোখে লাগিয়ে নিচে নেমে এলাম। নিচে নামতেই হঠাৎ করে ফজলুদ্দিন বলে উঠল, সাবধান অনিমেষ, প্রেত এমন এক ভয়ঙ্কর রূপ নিয়ে ফিরে এসেছে যে একটা সময় তুমি হারিয়ে ফেলতে পারো নিজের সত্তাকে। এমনকি সে আমার রূপ নিয়েও তোমার কাছে হাজির হতে পারে। অনেক বিভৎস ভয়ঙ্কর সে। আর তুমি কখনো যদি কেউ তোমাকে একবার বলে আমার চোখের দিকে তাকাও, স্বয়ং আমি যদি বলি তোমাকে তুমি স্বয়ং চোখের দিকে তাকাও, তুমি তাকাবে না। সে তোমাকে যে কারোর রূপ নিয়ে তোমাকে ফাঁদে ফেলে হিপনোটাইজ করে ফেলবে এবং তোমাকে পুরোপুরি ভাবে তার নিয়ন্ত্রণে নিয়ে যেতে পারে। আর যদি একবার পুরোপুরি নিয়ন্ত্রণ নিয়ে যেতে পারে, তোমার আত্মাকে বের করে নেবে। তুমি এখন পর্যন্ত সুস্থ আছো তোমার জন্মসূত্রে পাওয়া সে অলৌকিক ক্ষমতার জন্য, আর তোমার বাবার সে অলৌকিক মন্ত্রের জন্য অনিমেষ। তবে সেই মন্ত্র বেশি দিন তোমাকে সুরক্ষা দিতে পারবে না অনিমেষ। তুমি তোমার বাবার শেখানো সেই মন্ত্র সব সময় পড়বে অনিমেষ, আর নিজের শরীরটা বন্ধ করে নাও। আমি তোমার ভেতরে আছি। আমি কতটুকু তোমাকে বার্তা প্রদান করতে পারবো তা জানি না, কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা চালাবো তোমাকে আগাম বার্তা দিতে। তোমার মস্তিষ্কের ভেতর থেকে তোমাকে সাহায্য করার চেষ্টা করবো অনিমেষ। শুধু এতটুকু বলবো অনিমেষ, তোমার সামনে এক ভয়াবহ বিপদ অপেক্ষা করছে। তুমি সাবধান থেকো অনিমেষ, সাবধান থেকো। এতটুকু বলেই থেমে গেলেন ফজলুদ্দিন। এই লোকটা আমার খুব প্রিয় মানুষ। সব সময় আমাকে যে কোনো পরিস্থিতিতে সব ধরনের ইনফরমেশন জানান। অসাধারণ একজন মানুষ। ওহো, ভুল বললাম, তিনি তো মানুষ না, আমি তো নিজেই সে। আমার আরো একটা সত্তা উনি হয়ে গেছেন। আমার ভেতরে এই ফজলুদ্দিনের বসবাস। সে যখন বেঁচে ছিলেন তখন মানুষ ছিলেন, এখন আমার আত্মার সাথে তার বসবাস। তিনি তো আর অন্য কেউ নয়, আমার আত্মার ভেতরের আরেক আত্মা। যাই হোক, আমি বাড়ির নিচে নেমে দরজাটা খুললাম, দেখলাম পোস্টমাস্টার চিঠি দিয়ে গেছে আমাকে। চিঠিটা হাতে নিতেই কেমন যেন লাগলো আমার, একটু ভেজা ভেজা লাগছিল প্রথম থেকেই। আমি চিঠিটা হাতে নিয়ে আর ভেতরে ঢুকলাম না, যেহেতু সকাল হয়ে গেছে। তাই ভাবলাম যাই দোকানে বসে চাটা গিলে ফেলি, আর চা খেতে খেতে চিঠিটা ওপেন করব, তাহলে চোখে ঘুমটাও চলে যাবে, সুস্থ লাগবে। আমি আর দেরি না করে চিঠিটা নিয়ে আমার বাসার সামনে সেই চায়ের দোকানে গিয়ে বসলাম। লক্ষ্য করলাম চায়ের দোকানে বসে বসে গল্প করছিল দুজন লোক। আমাকে দেখে তারা একটু সরে গেলেন যেন আমি বসতে পারি। যাই হোক, এরপর আমি চিঠিটা খুলে এমন একটা ধাক্কা খেলাম যা আমি কল্পনা করতে পারিনি। চিঠিটা খুলে আমি লক্ষ্য করলাম লাল লাল রক্ত দিয়ে লেখা, রক্ষা করুন স্যার, আর নিতে পারছি না, আর সইতে পারছি না এই যন্ত্রণা। ওটা আমার ছেলেকে খেয়ে ফেলছে দিন দিন। আমার বাসার ঠিকানা দিয়ে দিচ্ছি, চলে আসুন না, দয়া করে চলে আসুন না। এরপর নিচে একটা ঠিকানা লেখা, আর তার নিচে লেখা এটি অনুপম রায়। আমি চিঠিটা পড়ে বুঝতে পারলাম খুব খারাপ অবস্থায় এই অনুপম রয়ের ছেলের, কিন্তু বুঝতে পারলাম না এই চিঠিটা রক্ত দিয়ে কেন লেখা। বারবার হাত দিয়ে দেখার চেষ্টা করছিলাম যে হচ্ছেটা কি আসলে। এমন সময় চিঠির পেছন দিকে আমার নজর গেল এবং আমি হুট করে একটা বিষয় লক্ষ্য করে আমার বুকের ভেতরটা ধক করে উঠলো। আমি স্পষ্ট দেখলাম চিঠির পেছনে একটা পেন্টাগ্রামের চিত্র অঙ্কন করা, এবং সেটা রক্ত দিয়ে অঙ্কন করা, আর পেন্টাগ্রামের ঠিক নিচে ধীরে ধীরে রক্ত দিয়ে দুটো চোখ আঁকা, আর সেই নিচে লেখা চোখের দিকে তাকাও অনিমেষ। আমি নিজের অজান্তে চোখের দিকে তাকালাম, আর কি যেন হয়ে গেল আমার সাথে। সবকিছু ধীরে ধীরে কালো হয়ে যাওয়া শুরু হলো। ধীরে ধীরে কানের ভেতরে সেই শোর শোর শব্দটা হচ্ছে, কানের ভেতরে যেন ঝড় তুফান হওয়া শুরু করলো। ঠিক আগের মতোই ধীরে ধীরে আমাকে যেন চোখ দুটো সম্মোহন করে ফেলেছে। চারিদিকে আবারও আগের মতো কুচকুচে কালো হওয়া শুরু করলো। আমি ডানে বামে তাকালাম, সেই সোনালি আলোটা এতক্ষণ যেটাকে দেখছিলাম, মুহূর্তে সে আলোটুকু কুচকুচে কালোতে রূপান্তরিত হলো। একটা কালো আলো দেখতে পেলাম। সবকিছু যেন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল। সব
সবকিছুই ধীরে ধীরে অন্ধকার হয়ে গেল, এক গভীর অন্ধকার। আমি স্পষ্ট বুঝতে পারছিলাম আমি আবারও প্রবেশ করতে চলেছি সেই বিভীষিকাময় জগতের ভিড়ে, সে ভয়ঙ্কর এক পৃথিবী, সে এক মহাশূন্যে। এরপর কত সময় চলে গেছে আমার জানা নেই। আমি শুধু বুঝতে পারছিলাম আমি একটা চেতনা মাত্র, আমি একটা কালো অন্ধকারের ভেতরে হারিয়ে গিয়েছি। হঠাৎ করে একটা সময় আমার চোখ খুললাম, একই সাথে বুঝতে পারলাম আমার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে, একই সাথে ছোট হয়ে এসেছে। আমি নিঃশ্বাস নিতে পারছিলাম না ঠিকঠাক মতো করে, খুব কষ্ট হচ্ছিল নিঃশ্বাস নিতে। ঝাপসা ঝাপসা চোখে দেখলাম একটা লালচে আলো পুরো ঘরটাতে যেন টিম টিম করে লাল আভা তৈরি করেছে, মনে হচ্ছে ডিম লাইট জ্বলছে, কিন্তু খুবই অল্প আলো। হালকা হালকা আলোতে দেখতে পাচ্ছি সবকিছু গোমট অন্ধকার, এবং চারিদিকে যেন একটা ধোঁয়া বিরাজ করছিল, এত বেশি ধোঁয়া যে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না, সবকিছুই ঝাপসা লাগছিল। এরপর হঠাৎ করে আমি এমন একটা ব্যাপার লক্ষ্য করলাম যা আমাকে মৃত্যুর কাছাকাছি দিয়ে গিয়েছিল। আমি হঠাৎ করে লক্ষ্য করলাম একটা হাত আলতো করে আমার মাথার উপরে বিলি কেটে দিচ্ছে, আর হাতের ছোঁয়াটা মানুষের কোনো হাতের ছোঁয়া নয়। এটা এমন একটা স্পর্শ, কিভাবে বোঝায় আপনাকে? ধরুন একটা বৈদ্যুতিক তার খুব হালকা ভোল্টেজের কারেন্ট উৎপন্ন করে, যা স্পর্শ করলে আপনার আঙ্গুল ঝিঝি করে উঠবে, কিন্তু খুব বেশি ক্ষতি করবে না বা খুব বেশি ঝটকা দেবে না, হালকা হালকা ঝিঝি করে উঠবে, কেমন যেন একটা যন্ত্রণা দিবে। ঠিক ওরকম একটা অনুভূতি মনে হলো সে হাতের স্পর্শে উৎপন্ন হচ্ছে, এবং আমাকে ধীরে ধীরে সে স্পর্শ করছে, আর আমার চুলগুলো ধীরে ধীরে বুলিয়ে দিচ্ছে। আর এদিকে আমার মাথাটা ধীরে ধীরে ঝিমঝিম করছে, আর একটা চিনচিনে ব্যথা অনুভব করছিলাম। হুট করে আরেকটা স্পর্শ পেলাম আমার ডান হাতে, ঠিক একইভাবে হাতের একটা স্পর্শ, আর স্পর্শটার সাথে সাথে আমার পুরো হাত যেন অবশ হয়ে পড়লো, আর আমি নড়তে চড়তে পারছি না, শুধু সারা শরীর যেন ঝিমঝিম করছিল। আমি পুরো ব্যাপারটা বোঝার জন্য একটু ভালো করে উপরে ডান দিকে তাকালাম, আর বুকের ভেতরটা ধক করে উঠলো। এতটা বেশি ভয় পেয়েছিলাম যা আমি আমার জীবনে কোনোদিন পাইনি। বিশ্বাস করবেন কিনা জানি না জেফরি ভাই, আমি স্পষ্ট দেখতে পেলাম আমার মাথার বাম পাশে একটা কালো কুচকুচে কালো ছায়া বসে আছে। সেই কালো ছায়াটা আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল, আর আমার ডান দিকে তাকিয়ে দেখলাম আরেকটা কালো ছায়া আমার ডান হাত স্পর্শ করে আছে, আমাকে ধরে রেখেছে। এই দৃশ্যটা দেখার সাথে সাথে কেমন যেন একটা অসহনীয় ভয় আমার ভেতরে জন্ম নেওয়া শুরু হলো। আমি জানি না কি হচ্ছিল আমার সাথে, আমি খুব বেশি ভয়ে প্যানিক হয়ে গিয়েছিলাম, চিৎকার করার চেষ্টা করছিলাম। আর ঠিক তখনই আমার পায়ের দিকে দৃষ্টি গেল, আমি দেখলাম আমার পায়ের সামনে বসে আছে আরো একটা কুচকুচে কালো ছায়া। এই ছায়াটার একটা ব্যাপার লক্ষ্য করলাম, তার চোখ দুটো যেন প্যাঁচানো, কেমন যেন প্যাঁচানো, মানে ধরুন হিপনোটাইজ করার জন্য একটা গোল প্যাঁচানো লাইনের তৈরি করা হয়, বুঝতে পারছেন কিসের কথা বলছি? ঠিক তেমন প্যাঁচানো তার চোখ, যেন ওটা ঘুরছে, তার চোখটা ঘুরছে, প্যাঁচানো লাইন দুটো ঘুরছে এবং সম্মোহন করার চেষ্টা করছে আমাকে, আমার দিকে তাকিয়ে আমাকে সম্মোহিত করে ফেলছে। আমি চিৎকার করলাম, কিন্তু আমার চিৎকার আমি ছাড়া আর কেউ শুনতে পাচ্ছে বলে আমার বড় হচ্ছিল না। আমি নড়তে চাইলাম, আর ঠিক তখনই বুঝলাম আমার দুপাশ থেকে দুজন ছায়া আমাকে খুব শক্ত করে ধরে রেখেছে। আমি আর নড়তে চড়তে পারছি না, আর পায়ের কাছে বসে থাকা সেই ছায়াটা ধীরে ধীরে আমার কাছে এগিয়ে আসছে। আমি বারবার ভয়ে ভয়ে কেঁপে কেঁপে উঠছিলাম, আর সেই ভয়ঙ্কর পেঁচানো গোল চোখে সেই ছায়াটা আমার দিকে ধীরে ধীরে এগিয়ে আসছে। আমি বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দাও, আমার যন্ত্রণা হচ্ছে, আমি আর নিতে পারছি না। কিন্তু আমাকে সে ছায়া দুটি আরো বেশি শক্ত করে ধরে রাখলো, আর আমি বারবার বলছিলাম, আমাকে ছেড়ে দাও, আমার যন্ত্রণা হচ্ছে, আমি আর পারছি না। কিন্তু আমাকে সে ছায়া দুটি যেন আরো বেশি শক্ত করে ধরে রাখলো, আর আমি বারবার ছটফট ছটফট করছিলাম। আর এদিকে সামনের ওই ছায়াটা আমার একদম বুকের কাছাকাছি চলে এলো, কাছাকাছি এসে আমার ঠোঁটটা স্পর্শ করলো, আর ধীরে ধীরে সে কালো ছায়াটা কিভাবে যেন আমার বুকের ভেতরটা ফাঁক করে আমার বুকের ভেতরে প্রবেশ করে ফেললো, আর মুহূর্তেই সবকিছুই যেন ঠান্ডা হয়ে এলো।
আমাকে ছেড়ে দিল দুটো ছায়া। আর আমি ছাড়া পেয়ে ডানে বামে তাকিয়ে দেখলাম ছায়া দুটো আমার দিকে তাকিয়ে আছে। আর ঠিক ওই সময় আমি আমার ঠোঁট স্পর্শ করলাম, আর এমন একটা ধাক্কা খেলাম যে আমি এখনো বিশ্বাস করতে পারিনি। এখনো আমার মাঝে মাঝে এই ব্যাপারটা মনে হলে ভয়কার লোম দাঁড়িয়ে যায় ভাইয়া। আমি ঠোঁট স্পর্শ করে বুঝতে পারলাম আমার ঠোঁট গায়েব হয়ে গেছে। আমার কোনো ঠোঁট নাই। কোথায় আমার ঠোঁট? আমার মুখ কোথায়? আমি বারবার আমার ঠোঁট স্পর্শ করছিলাম আর ভয় ভয় কেঁপে কেঁপে উঠছিলাম। এটা আমার সাথে কি হচ্ছে আমি বোঝাতে পারবো না। সেই সময় আমার কাছে মনে হচ্ছিল আমি মনে হয় মারা গিয়েছি। এটা মৃত্যুর পরবর্তী সময়ের ঘটনা। এতটা বেশি ভয় পেয়ে গেছিলাম যে আমি বাচ্চা মানুষের মতো কান্না করে দিয়েছিলাম। আমি কথা বলতে পারছিলাম না, শুধু গোঙানির মতো আওয়াজ হচ্ছিল আমার মুখ থেকে, এবং মুখে টেপ দিয়ে বেঁধে দিলে যেমন শব্দ হয় ঠিক তেমনই একটা শব্দ হচ্ছিল। হঠাৎ করে লক্ষ্য করলাম একটা গায়েবী এবং খুব ভারী কণ্ঠে একটা আওয়াজ এলো। কে একজন বলল, বলেছিলাম না অনিমেষ আমি আসবো, আর যখন আসবো তখন আমার ভয়াবহতা সম্পর্কে বুঝবি। তুই ধীরে ধীরে পাগল হয়ে যাবি অনিমেষ, পাগল হয়ে যাবি। এই বিভীষিকা থেকে মুক্তির জন্য মরিয়া হয়ে উঠবি। অনিমেষ তুই মাথায় রাখিস, এই বিভীষিকা শুরু আছে, নেই কোনো শেষ। আমি তোর ভেতরে আছি অনিমেষ, আজীবন থাকবো, আজীবন তোকে ধীরে 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 শেষ করবো অনিমেষ। এতটুকু শুনে আবারও সেই শোষ আওয়াজটা শুরু হয়ে গেল। চারিদিকে যেন ফিস ফিস আওয়াজে ভরে গেল চারিদিকটা, এবং বিভৎস এক পরিবেশের সৃষ্টি হলো। এবং বিভৎস সেই ফিসফিস আওয়াজটা মাথাটা যেন খারাপ করে দিচ্ছিল আমার। হঠাৎ করে লক্ষ্য করলাম আমার সামনের দৃশ্যটা যেন টর্নেডোর মতো ঘুরতে শুরু করলো, এবং চারিদিকটা যেন ঝড়ের আওয়াজ শুরু হলো। বিদ্যুৎ চমকে উঠলো। আমি অনেক জোরে জোরে চিৎকার দিলাম, আর হুট করে আমার হুঁশ ফিরে এলো। আমি চোখ মেলে তাকালাম, দেখলাম সামনের চায়ের দোকানে ভয় ভয় আমার দিকে তাকিয়ে আছে। আমি ডানে বামে তাকিয়ে দেখলাম আমাকে দুজন লোক শক্ত করে ধরে রেখেছে, এমন ভাবে ধরে রেখেছে যেন আমি নড়তে না পারি। আর আমার নাক দিয়ে রীতিমতো রক্ত গল গল করে বের হচ্ছে। চায়ের দোকানে একটা সন্দেহের দৃষ্টিতে আমার দিকে তাকালো আর বলল, কি হয়েছে সাহেব, ভয় পেয়েছেন নাকি? এই বলে একটা রহস্যময় হাসি দিল দোকানি। আর লক্ষ্য করলাম খুব ধীরে ধীরে বিভৎস এক চেহারায় রূপান্তরিত হলো সে। খুব ধীরে ধীরে তার চোখের মণিটা বদলে কালো কুচকুচে হয়ে গেল, এবং অদ্ভুতভাবে তার চোখের নিচটাও যেন কালো কুচকুচে হয়ে গেল। চেহারাটা একদম যেন সাদা হয়ে বিভৎস এক পিশাচের রূপ নিল। ধীরে ধীরে তার মুখটা বিশাল লম্বা হা হয়ে গেল। মনে হলো যেন রাবার যেমন টানলে লম্বা হয়ে যায় ঠিক সেভাবে লম্বা হয়ে গেল। আমি দেখলাম তার দাঁতগুলো যেন একদম চিকন চিকন শুয়ের মতো হয়ে গেল। সে বিভৎস চেহারা নিয়ে খিলখিল করে হেসে উঠল সে দোকানে। আমি বুঝতে পারছিলাম আমার সাথে যা যা ঘটছে পুরোটাই আমার মিথ্যা একটা দৃশ্য দেখানো হচ্ছে। এটা হতেই পারে না, এটা সে প্রেতটা আমাকে মায়া জাল তৈরি করছে। এসব আমার ব্রেনকে কষ্ট দেওয়ার জন্য করছে। এগুলো পুরো মায়া, এগুলো কুহক ভ্রান্তি। এটা হতেই পারে না, এটা একটা বিভ্রান্তি তৈরি করছে আমাকে, এবং আমাকে এক প্রকার মায়া জাল তৈরি করছে। আমি বিড়বিড় করে মঞ্চপাঠ করে সামনের দিকে ফু দিলাম। প্রায় 5 মিনিট চোখ বন্ধ করে মঞ্চপাঠ করে ফু দিলাম। আর এরপর আমি সামনের দিকে তাকিয়ে লক্ষ্য করলাম সামনে দোকানে এক আতঙ্কিত চেহারা নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমি এবার ভেবেছিলাম যাক, তাহলে সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। এই ভেবে আমি ডানে তাকালাম, আর মুহূর্তে থর থর করে কেঁপে উঠলাম। আমি দেখলাম আমার মৃত বাবা আমার ডান পাশে বসে আছে। আমি বাম দিকে তাকালাম, আমি দেখলাম বাম পাশে আমার মৃত ভাই অনিকেত বসে আছে। এটা কিভাবে সম্ভব? এটা কিভাবে সম্ভব? আমি মৃত মানুষকে কিভাবে দেখছি? এ তো সাক্ষাৎ চোখের ভুল, এটা মনের ভ্রম। এটা হতেই পারে না, মৃত মানুষ কখন ফিরে আসতে পারে না। তারা দুজনেই একসাথে আমাকে বলে উঠল, কেমন লাগলো অনিমেষ ধোকাটা? তোর সব মঞ্চ আজ কোনো কাজ করবে না। তুই সেদিন নিজ থেকে নিজেকে বলি দিবি, আত্মহরণ করবি, সেদিন এই বিভীষিকা থেকে তোর মুক্তি হবে।
তবে রে অনিমেষ, আমি তোকে মারবো না, আমি তোকে তিলে 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 কষ্ট দিব, তুই কষ্ট থেকে বেরোবার জন্যই মরবি। আর আমাকে কিভাবে তাড়াবি রে অনিমেষ? আমি তো তোর ভেতরে আছি, আমি হলাম সেই সত্তা যার কোনো বিনাশ নেই অনিমেষ, কোনো বিনাশ নেই। আমি স্পষ্ট দেখতে পেলাম আমার পাশে বসে থাকা আমার মৃত বাবার চোখে মনিটা যেন আবারও নেমেষেই কুচকুচে কালো হয়ে গেল, আর আমার ছোট ভাই অনিকেতের চেহারাটা ধীরে ধীরে কুৎসিত হওয়া শুরু করলো, আর দুজন মিলে এক বিভৎস হাসাহাসি শুরু করলো। আমি বুঝতে পারছিলাম না আমি কি করব, আমার মঞ্চ কাজ করছে না, কোনো কিছুই কাজ করছে না, মনে হচ্ছিল আমি নিজেকে ধীরে ধীরে হারিয়ে ফেলছি। আমার আর কোনো কিছু করার মতো ছিল না ওই সময়, মনে হচ্ছিল আমি স্বপ্ন দেখছি। কিন্তু যদি স্বপ্নই দেখে থাকি তাহলে এতবার কিভাবে স্বপ্ন দেখছি, স্বপ্নের ভিতরে কিভাবে স্বপ্ন দেখছি? আমি কি পাগল হয়ে যাচ্ছি? কি হচ্ছে আমার সাথে? আমি আমার চোখটা বন্ধ করে ফেললাম, আর ঠিক তখনই আমার মাথার ভেতর থেকে একটা আওয়াজ ভেসে আসলো ফয়জুদ্দিনের। সে বলে উঠলো, উঠো অনিমেষ, উঠো, তুমি ভেঙে পড়ো না অনিমেষ। আমি আগেই বলেছিলাম তোমাকে সে এমন এক ভয়াবহ অবস্থার মধ্যে ফেলে দিবে তুমি বুঝতেই পারবে না কোনটা বাস্তব জগৎ আর কোনটা অলীক জগৎ। উঠে পড়ো, উঠে পড়ো। ধীরে ধীরে ফয়জুদ্দিনের আওয়াজটা হাওয়ায় মিলিয়ে গেল। ঠিক সেই সময় একটা হাতের স্পর্শ আমার চোখের উপরে পড়াতে আমি জেগে উঠলাম। আমি তাকিয়ে দেখলাম সামনের দোকানে আমার দিকে হতভম্ব দৃষ্টিতে তাকিয়ে আছে। আমার ডানে বামে দুজন লোক যারা চা খাচ্ছিল তারা আমাকে ধরে রেখেছে। আমার জেগে ওঠা দেখে পাশের দুজন ভদ্রলোক আমাকে ছেড়ে দিলেন। দোকানে আমাকে বলল, আপনি কাঁদছেন কেন স্যার? আপনার মুখ দেখে বারবার ফ্যানও বেরোচ্ছিল, আর আপনি গুঙ্গানির মতো আওয়াজ করছিলেন। কি হয়েছে স্যার? কিছু হয়েছে? আর চিঠিতে এমন কি লেখা আছে যা দেখে আপনি কেঁদে দিলেন? আরে বারবার নিঃশ্বাস ভারী হয়ে যাচ্ছিল আপনার। কি হয়েছিল? আপনি গুঙাচ্ছিলেন কেন? আরে কেমন জানি করছিলেন, পাগল পাগল একটা ব্যাপার হয়ে গেছিল। কি হচ্ছে স্যার আপনার, বলুন তো? হ্যাঁ, আমি কিছু বলতে চাইলাম কিন্তু যেন মুখ থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না। আমি অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। ভেবেছিলাম বোধহয় আমার ঠোঁট মুখ নেই, আমি যা দেখেছিলাম সেটাই বোধহয় সত্য হচ্ছে। আমি আবারও আমার মুখ ধরলাম, বুঝতে পারলাম আমার ঠোঁট আছে, আমার মুখ আছে। এটা বাস্তব জগৎ, এটা কোনো অলীক জগৎ নয়। আমি আমার বাকরুদ্ধের মতো যেন বসেছিলাম। এরপর আমার হাত দিয়ে আমার চোখ স্পর্শ করে বুঝলাম আমি এতক্ষণ ধরে ঝড় করে কাঁদছিলাম, এবং এত বেশি কেঁদেছি যে আমার শার্ট রীতিমতো ভিজে গেছে। আমি আরো লক্ষ্য করলাম আমার হাতে সেই চিঠিটা এখনো আছে, সেখানে রক্ত দিয়ে বড় বড় করে লেখা, রক্ষা করুন স্যার, আর পারছি না সইতে এই যন্ত্রণা। ওটা আমার ছেলেকে খেয়ে ফেলছে 3 দিন স্যার। আমি আমার বাসার ঠিকানাটা দিয়ে দিচ্ছি, চলো আসুন দয়া করে। আমি ডানে বামে তাকিয়ে দেখলাম সুন্দর সকাল, ঝলমলে সোনালি আলো ছড়িয়ে পড়েছে। রোদের তীব্রতা যেন আরো বাড়ছে। বুঝতে পারলাম অনেকক্ষণ সময় কাটিয়ে দিয়েছি। আমি আবারও কথা বলতে চাইলাম, কিন্তু অদ্ভুতভাবে মুখ থেকে কোনো কথাই যেন বের করতে পারছিলাম না। অনেক কষ্টে ফ্যাস ফ্যাসে কণ্ঠে বললাম, এটা কি বাস্তব জগৎ? চায়ের দোকানদার বললেন, জি স্যার। বুঝিনি বাস্তব জগৎ মানে আপনি কি বলতে চাচ্ছেন? আমি আবারও ফ্যাস ফ্যাসে কণ্ঠে বললাম, আপনারা সবাই বাস্তব তো নাকি নাকি আমি স্বপ্নের মধ্যে আছি? আমার কথা শুনে দোকানদার বলে উঠলেন, স্যার আপনি বাসায় যান স্যার, আমার মনে হয় আপনার শরীরটা খারাপ করছে। আপনি বাসায় গেছি, সামনে যান, বাসায় গিয়ে রেস্ট ভালো মতো রেস্ট নেন। আমি চায়ের বিল দিতে নিলে দোকানদার বলল, আমি তো চাই খাইনি, আর তাই চায়ের বিল না দিয়ে দ্রুত বাড়ির দিকে ফিরে আসছিলাম। আর এক প্রকার ভয়ঙ্কর ডিপ্রেশন কাজ করছিল আমার ভেতরে। কি থেকে কি হচ্ছে কিছুই বুঝে পারছি না। এমন তো কোনো সময় হয় না। এই প্রেত কিভাবে এতটা শক্তিশালী হয়ে উঠলো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। কিভাবে এই প্রেতকে তাড়াবো, কারণ এই প্রেত তো আমাকে ধীরে ধীরে পুরোপুরি পজেস্ট করে ফেলছে। বারবার আমাকে অনেক ব্যাপার স্যাপার দেখাচ্ছে, আর কোনো অস্তিত্ব নেই এমন পৃথিবীতে নিয়ে যাচ্ছে। এই প্রেত এমন ব্যাপার কেন ঘটানো শুরু করেছে? আমি বাস্তব আর অনেক জগৎ দুটো গুড়িয়ে ফেলছিলাম বারবার। কেন যেন বারবার মনে হচ্ছিল এই প্রেত আমাকে মৃত্যুর স্বাদ আস্বাদন করি তবে ছাড়বে। আর ঠিক তখনই মনে হলো আমার ভেতর থেকে সেই ফয়জুদ্দিন বলে উঠল, বলেছিলাম অনিমেষ, খুব সাবধানে তোমাকে কাজ করতে হবে। এই প্রেতকে তুমি বিনাশ করতে পারবে না, এই প্রেত অন্যভাবে তাড়াতে হবে।
সে সব সময় তোমার আশেপাশে থাকবে, তুমি তার চিরশত্রু হয়ে গেছো। আমি তখন বললাম, কিন্তু কিভাবে তাকে তাড়াবো? ফজলুদ্দিন আর কিছু বলল না। আমি আর দেরি না করে বাসায় ফিরলাম। খুব ক্লান্ত লাগছিল আমার শরীরটা। বাসায় ফিরে এসে ঘড়ির দিকে তাকিয়ে বুঝলাম এই চায়ের দোকানে বসে প্রায় 2 ঘন্টা সময় আমি কাটিয়ে দিয়েছি। অর্থাৎ সকাল 11টা বেজে গেছে তখন। প্রায় 30 মিনিটের মতো রেস্ট নিলাম। এরপর আর দেরি না করে দ্রুত আবারও চিঠিটা হাতে দিলাম এবং চিঠিটা আসলে রক্ত দিয়ে লেখা ছিল। আমি এবার আরো ভালো মতো করে দেখলাম আর পেছনের দিকে আবারও চোখ যেতেই লক্ষ্য করলাম অদ্ভুত একটা বিষয়। এবার দেখলাম চিঠির পেছনের সাইডে কোনো কিছুই লেখা নেই, একদম সাদা একটা পৃষ্ঠা। আমার আর বোঝার বাকি রইল না, এসব সবকিছুই ওই প্রেতটা করছে। ওই প্রেতটার কাজ আমাকে গুমরাহ করার সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে, আমাকে অবসান্ন করে ধীরে ধীরে মেরে ফেলার চিন্তা ভাবনায় আছে। কিন্তু এটা হতে দেওয়া যাবে না। যাই হোক, এরপর আর দেরি না করে আমি আমার ব্যাগটা সাথে করে নিয়ে নিলাম, যেহেতু সাধারণভাবে তার সাথে দেখা করতে যাব। আর তাই সরঞ্জাম ইত্যাদি কিচ্ছু নিলাম না, কারণ আমার কাছে মনে হলো এখন আপাতত এসব নেয়ার কোনো দরকার নেই। আগে ব্যাপারটা ভিজিট করে আসি, সে কে তার ব্যাপারটা আগে বুঝি, তারপরে না হয় আসা যাবে। যা হোক, বাড়ির ঠিকানা অনুযায়ী পৌঁছে গেলাম। সে বাড়িটা আমার এলাকা থেকে 2টো এলাকা পরে অবস্থিত ছিল। আমি দেরি না করে ট্যাক্সি করে সেই পুরনো বাড়ির সামনে গিয়েছিলাম এবং সেই বাড়িটি আমি লক্ষ্য করলাম একদম যেন জীর্ণ শীর্ণ একটা এলাকায় অবস্থিত। এবং একটা অদ্ভুত ব্যাপার হচ্ছে, ওই বাড়িটা অবস্থান এমন একটা জায়গায় যেখানে এই এলাকাটা একদম শেষ হচ্ছে, অর্থাৎ এলাকার একদম শেষ মোমেন্টে বা শেষ জায়গায় এই বাড়িটা অবস্থিত, অর্থাৎ এলাকার শেষ মাথায় সে বাড়িটা। তো যাই হোক, এরপর আমি সেই বাড়ির সামনে প্রায় 20 মিনিটের মতো করা নিলাম। এরপর একজন খুব রোগা পাতলা এক ভদ্রলোক বেরিয়ে এলো। তার বয়স আনুমানিক 65 তো হবে। খুব রাগি রাগি চেহারা, গুরু গম্ভীর এক চেহারা তার। এবং লোকটার দরজাটা খুলেই আমার দিকে তাকিয়ে থাকলো আর বলল, কে যায়? আমি বললাম, অনুপম বলছেন? লোকটা তখন বলল, ইয়েস, অনুপম। আমি বললাম, আমি অনিমেষ চ্যাটার্জি। লোকটার চেহারা নিমিষে যেন একটা ঝিলিক দিয়ে উঠলো, তার চোখ যেন মুহূর্তে চকচক করে উঠলো। তিনি অনেকটা আবেগপ্লুত হয়ে পড়লেন আমাকে দেখে আর বললেন, আপনি আপনি সত্যি এসেছেন? আমি সত্যি অনিমেষকে দেখছি, আমি বিশ্বাস করতে পারছি না দাদা, আপনি সত্যি এসেছেন?